ও শালা চোর, এক সময় কারেন্ট দিছে, খাম্বা খাইয়া ফেলছে, এখন দেশ পুরোটা খাইব। যদি পাইতাম এই অক্টেন তারেক রহমানরা খাওয়াইতাম। শালার পুর দাম বাড়াস নাকি? এটা তোর বাপে আর তোর অন্য কেউ আয় দিব না। দল ফালাইতে দেয় কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এই কার্ড সেই কার্ড। শালা একটা বুয়া বাটপার। আবার লাস্টে কি কইলো, আমার অতীতের ভুল ক্ষমা করে দেন। ওর 111 এর থেকেও খারাপ অবস্থা হওয়ার দরকার ছিল। ফসলের লেগে ক্ষমতায় বসাইছে, কৃষক কার্ড এই কার্ডের লেগে। আর শালারপুর যে মানুষের মৌলিক চাহিদা ওটা সমাধান কর। আমরাই তো দিমু। 130 টাকা অক্টেন ছিল না হাসিনার আমলে, 35 ছিল না, এখন বাড়াইতে সমস্যা কি? এক মাসের মধ্যে তো 50,000 কোটি টাকা অন্তত পক্ষে খায়া লাইছে ঋণ। বাদ বাকিটা তো আল্লাহই জানে। আর মায়ের ওই যে হাদি কয়ে গেছে না, সংসদে ঢুকা পিটাইবো, সংসদেও যাওয়ান লাগবো না, এটি মরবো রাস্তাঘাটে পড়ে। আগের দিন তো ভাগ্যা যেতে পারছে, এটি ভাগতে পারবো না। এই দেশের ভবিষ্যৎ যে কি, আর ওই যে কি বলছে, আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানের বাস্তবায়ন চলতেছে। ও শালা চোর, এক সময় কারেন্ট দিছে, খাম্বা খাইয়া ফেলছে, এখন দেশ পুরোটা খাইব। পাশে তো প্রধানমন্ত্রীর কার্যালয়, পাশে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তো সব ভিআইপি ঢুকতেছে। এই পর্যন্ত লাইন আসলে নর্মালি আসলে 6টা পর্যন্ত তেল পাইতাম। এত ভিআইপি যদি থাকে তাহলে নারায়ণগঞ্জ পাম্পে যে তেল নিয়ে আসবো ভিআইপিরা। আর লজ্জা শরম সরকারি লোকের ন্যূনতম নাই, বিশেষ করে তারেক রহমানের তো নাই। ওই যে দেখেন না, সংসদে বক্তব্য দিতে যাই ভুলভাল কয়, 8 পাস তো, এর বেশি মেয়েটা খাটে না তো তার। এই শালার পুতকে পরিণতি হইব যে লন্ডন আবার যাইবো আর কি সব। আর যে কিছু কমু যদি পাইতাম, এই অক্টেন তারেক রহমানরা খাওয়াইতাম। সর্বনাশ সর্বনাশ, এ কি দাম বাড়াটা বাড়লো! আমার বাপের জন্য আমার মনে পড়ে না যে এক লাফে এরকম 15-20 টাকা তেলের দাম পড়ছে। আমি 15-20 টাকার লিটারের তেল দেখছি। কেরোসিন তো এক সময় এরশাদের সময় যে তখন আপনার শের দরে বা 1 পাইট 2 পাইট 1 ছটাক 2 ছটাক বিক্রি হতো, সেগুলো দেখা লোক আমরা তো। কিন্তু এইভাবে লাভ দিয়ে জিনিসের দাম বাড়বে। আবার এতদিন শুনে আসলাম যে বাংলাদেশে আপনার পেট্রোল আর অকটেন বাংলাদেশে তৈরি হয়, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা বিদেশ থেকে আমদানির প্রয়োজন পড়ে না। তো যে জিনিসটা বাংলাদেশে তৈরি হয়, এই জিনিসটারও দাম কেন লিটারে 15-20 টাকা বাড়তে গেল? আমার মাথায় আসলে এই হিসাব মানে ধরছেই না এই হিসাব। এবং এই গতকালকেই যেদিন তেলের দাম বাড়ানো হলো, তার আগের দিন জ্বালানি প্রতিমন্ত্রী নাকি বললেন যে আমাদের স্মরণকালের সবচেয়ে বড় তেলের রিজার্ভ আছে। স্মরণকালের সবচেয়ে বড় তেলের রিজার্ভ যদি থেকে থাকে, তাহলে এরকম একেবারে পাগলা ঘোড়ার ছুট কেমনে মানুষ, মানে এত দাম বাড়া মানুষ সহ্য করবে কেমনে? মানে এটা তো খালি তেলের দাম বাড়া না, এর সাথে সাথে এটার প্রভাবে আরো জিনিসপত্রের দাম বাড়বে। কি কি বাড়বে বলছি, কিন্তু উনি যে এত রিজার্ভের বড়াই করলেন, তাহলে এত রিজার্ভ থাকতে তেলের দাম বাড়ানো হলো, এটা মানে যুক্তিটা কি, মর্মটা কি? হ্যাঁ ঠিক আছে, ধরেন পেট্রোল পাম্পে বিশাল লাইন, আমরা ধরেই নিতেছি যে হ্যাঁ তেলের ক্রাইসিস, বিশ্ববাজারের ক্রাইসিস আছে, সবাই জানে, যুদ্ধ চলতেছে, সবাই জানে, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু আমাদের তো নেতারা বলতেছে যে না, সব ঠিক আছে, তেল আছে, আপনারা চিন্তা করেন না। এই যে দামটা বাড়াইলো, এখন কি পেট্রোল পাম্পে আমরা গেলে পরে ওই লাইন মানতে হবে না? লাইন দেওয়ার কোনো ব্যাপার থাকবে না? আমি আমার এক ছোট ভাইয়ের একটা আমার পাঠানো একটা টেক্সট আপনি পড়ে শোনাই, তার পরিচয়টা আমি প্রকাশ না করি, তার টেক্সটটা শুধু আপনাদেরকে একটু শোনাই। ছোট্ট টেক্সট। সে কি আমাকে বলছে, জানাইছে কি, সেটা আমি আপনাদেরকে বলি। যে আজ আমি তেল নিতে গেলাম সকাল 6টা থেকে 8টা তেল পাম্প ঘুরে, 6 থেকে 8টা তেল পাম্পে ঘুরছে, তেল পেয়েছি বিকাল 4টা 40 মিনিটে। 6টা থেকে 8টা পর্যন্ত ঘোরাঘুরি করছে। তারপরে কি অবস্থা হয়েছে শুনেন। 8টা তেল পাম্প ঘুরে ইউরেকা পাম্পে দাঁড়িয়েছিলাম সকাল 10টা 42 মিনিটে, মানে সকাল 6টা থেকে সে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে গিয়ে 10টা 42-এ একটা পাম্পে গিয়ে লাইনে দাঁড়াইছে। তেল পেলাম বিকেল 5টা 40 মিনিটে। আর সারাদিন লাইনে থাকা মানুষের সাথে কথা বলার পর সবার কথা, শেখ হাসিনা থাকলে যেখানেই হোক দেশের তেল থাকতো, যা অবস্থা মানুষের কথা, তাতে তো এই সরকারের একটা ত্রাহি ত্রাহি অবস্থা। আমার কথা হলো, এই যে আমার ছোট ভাইটা, সে আজকে সারাটা দিন দাঁড়ায় থেকে, একটা বন্ধের দিন তার মাটি হলো, পরিবারের সময় দিতে পারলো না, সে যে এত ঘন্টা দাঁড়ায় থাকলো। এখন যে তেলের দাম বাড়াইছে, পাবলিক বলছে ভাই দাম বাড়ায় দিই, ঠিক আছে দাম বাড়ান, যুদ্ধ চলতেছে আমরা জানি, দাম বাড়াইলে পরে আমার তেলটা আপনি নিশ্চিত করবেন কিনা, কাল থেকে এই যে পেট্রোল পাম্প গুলাতে এরকম লম্বা লাইন, এটা দেখবো না, এই গ্যারেন্টিটা কে দিবে?
তারপরে আরো কাহিনী আছে, সেই কাহিনী আপনাদেরকে একটু শোনাই। সেই কাহিনীটা শোনাইলে মানে পুরো বিস্তর কাহিনীটা আপনারা শুনলে বুঝতে পারবেন কাহিনীটা কোথায় গিয়ে দাঁড়াইছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শনিবার রাত 12টা থেকে এই দাম কার্যকর হবে। নতুন দর অনুযায়ী প্রতি লিটারে ডিজেল নির্ধারণ করা হয়েছে 115 টাকা, অকটেন 140 টাকা, পেট্রোল 135 টাকা ও কেরোসিন 130 টাকা। এর আগে সর্বশেষ গত 1 ফেব্রুয়ারি যে দাম নির্ধারণ করা হয়েছিল সেই দামের তুলনায় এবার সব ধরনের জ্বালানি তেলের লিটারে উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধি দেখা গেছে। নতুন সমন্বয়ে ডিজেল 100 টাকা থেকে বেড়ে 115 টাকা হয়েছে, অর্থাৎ লিটারে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। কেরোসিন 112 টাকা থেকে বেড়ে 130 টাকা হয়েছে, এতে লিটার প্রতি 18 টাকা বেশি গুনতে হবে ভোক্তাকে। অকটেন 120 টাকা থেকে বেড়ে 140 টাকা হয়েছে, এখানে লিটারে সর্বোচ্চ 20 টাকা বৃদ্ধি দেখা গেছে। আর পেট্রোল 116 টাকা থেকে বেড়ে 135 টাকা হয়েছে, যা লিটারে 19 টাকা বেড়েছে। ফলে পরিবহন ব্যয়, কৃষি উৎপাদন ব্যয় এবং সাধারণ ভোক্তা পর্যায়ের ব্যয়েও নতুন করে চাপ পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে। আমার আরো প্রশ্ন আছে। প্রশ্ন হলো, এই যে পরিবহন খাতে, কৃষি খাতে এটার এফেক্ট পড়বে, বাজার মূল্যে এফেক্ট পড়বে। দৈনন্দিন বাজারে গিয়ে আমরা দেখবো যে জিনিসের দাম বেশি, তো বলবে যে তেলের দাম বাড়ছে, সবজির দাম বেশি। সেই জায়গাটাকে আমাদের সরকার নিয়ন্ত্রণ করার সক্ষমতা রাখে, কোনো কালে রাখছে না, এখনো নতুন সরকার রাখে। বাজারে যে 80 টাকার শসা আমি এখন যদি 120 টাকা চায়া বসে 40 টাকা কেজিতে বাড়াবে, এইটা কে দেখবে? বা বাসে উঠলে পরে যে বাস ভাড়া আজকে ছিল ধরেন সাপোজ 100 টাকা, এটা যে কালকে 150 টাকা লাভ দিয়ে বাড়াবে, এটা কে দেখবে? আবার বিশ্ববাজারে তেলের দাম যখন পতন হবে, ধরেন যুদ্ধ পরিস্থিতি থেমে গেল, তখন কি আমাদের সরকার পারবে এই পরিস্থিতি আবার নতুন করে অ্যাডজাস্ট করে নিতে, নাকি মাঝখান থেকে কিছু ফরিয়া মানুষ তারা লাভবান হবে? আর ওই যে একটা প্রশ্ন শুরুতেই করলাম, অকটেন এবং পেট্রোল, এই দুইটার বিষয়ে আমাদের প্রশ্নটা থেকেই যাবে যে আমাদের দেশে এটাই নাকি বলা হয় স্বয়ংসম্পূর্ণ, নিজেরাই আমরা উৎপাদন করতে পারি, তাহলে এই ক্ষেত্রেও কেন জিনিসের দাম বাড়ালো? মোদ্দা কথা, নতুন সরকার আসার পর তাকে সবচেয়ে ঝুঁকির সিদ্ধান্ত যদি নিতে হয়ে থাকে, তাহলে আমি বলবো যে এইটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আগামী কয়েকদিন এটার প্রভাবে কে কি ফরিয়া ব্যবসায়ীরা কে কোন ফায়দা লুটে এবং সেই ফায়দা লুটাটা সরকার কতটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করে, তার উপরে অনেক কিছু নির্ভর করবে। তেলের দামে আগুনের ছোঁয়া, দুর্ভিক্ষকে দরজায় কড়া নাড়ছে। গত 1.5 মাস ধরে এক অদ্ভুত নীরবতা আমরা লক্ষ্য করেছি। স্বাভাবিকভাবেই অভিযোগ উঠেছে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বা পান্ডা মজুদদারদের লুটপাটের সুযোগ করে দিয়ে অবশেষে সরকার তেলের দাম বাড়িয়েছে গতকাল। আজ রোববার থেকে এটি ইতিমধ্যে কার্যকর হয়ে গেছে। ডিজেল, অকটেন, পেট্রোল আর কেরোসিন কোনোটি বাদ যায়নি এই মূল্যবৃদ্ধির কোপ থেকে। কিন্তু এই দাম বাড়ানো কি শুধু কয়েকটা টাকার হিসাব, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ অর্থনৈতিক ধস? কেন এই মূল্য বৃদ্ধি আমাদের সাধারণ মানুষের পকেট থেকে শুরু করে দেশের অস্তিত্ব পর্যন্ত নাড়িয়ে দিতে পারে? তেলের দাম কোনটা কতটুকু বেড়েছে আপনারা সেটি নিশ্চয়ই জানেন, কিন্তু তারপরেও চলুন আমরা একটু তেলের দর বৃদ্ধির হারটা একটু দেখে আসি। ডিজেল যেটি 100 টাকা ছিল সেটি 100 টাকা থেকে বেড়ে 115 টাকা হয়েছে, অর্থাৎ লিটারে 15 টাকা বৃদ্ধি। কেরোসিন 112 টাকা থেকে বেড়ে 130 টাকা, লিটারে 18 টাকা বৃদ্ধি। অকটেন 120 টাকা থেকে বেড়ে 140 টাকা, লিটারে 20 টাকা বৃদ্ধি। পেট্রোল 116 টাকা থেকে বেড়ে 135 টাকা, লিটারে 19 টাকা বৃদ্ধি করা হয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে অকটেনের দাম 20 টাকা। এই যে বিপুল পরিমাণ মূল্য বৃদ্ধি, এর ফলে পরিবহন খরচ, কৃষি উৎপাদন ব্যয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় যে নতুন করে প্রচন্ডভাবে চাপের মুখে পড়বে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভয়ের আসল কারণ হলো ডিজেল। ডিজেলের দাম 15 টাকা বাড়া মানে কি জানেন?
এটি কেবল একটি সংখ্যা নয়, এটি হলো অপ্রতিরোধ্য মূল্যস্ফীতি। ডিজেল আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। হিসেবটা সহজ কিন্তু নির্মম। ডিজেলের দাম বাড়লে ট্রাক ও বাসের ভাড়া বাড়ে, পণ্য পরিবহন খরচ বাড়লে সরাসরি বাজারে সব পণ্যের দাম বেড়ে যায়, কৃষকের সেচ কল এবং ট্রাক্টরের খরচ বাড়লে খাদ্যদ্রব্যের উৎপাদন খরচ বাড়ে, ফলে চাল ডাল সবজির দাম আকাশচুম্বী হয়। সাগরে মাছ ধরা ট্রলারের খরচ বাড়লে মাছের দাম বাড়ে। অর্থাৎ কৃষি, শিল্প, প্রাকৃতিক আহরণ সহ সকল উৎপাদন খরচ যখন বাড়ে, তখন সেই খরচের পুরো দায় গিয়ে পড়ে সাধারণ ভোক্তার উপর। এটি অর্থনীতির মৌলিক ধারা। এই অতিরিক্ত খরচের ভারে মুদ্রাস্ফীতি এখন এমন এক পর্যায়ে যাবে যা নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। একটি শিউরে ওঠার মতো তথ্য দেয়, 2024 সালের জুনে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি 10 লক্ষ টাকা থেকে থাকে, মুদ্রাস্ফীতির কারণে আজ সেই টাকার ক্রয় ক্ষমতা নেমে এসেছে হয়তো 7.5 থেকে 8 লক্ষ টাকায়। অর্থাৎ আপনার অজান্তে আপনার প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা উধাও হয়ে গেছে। এখন যখন ডিজেলের দাম 15 টাকা বাড়ানো হলো, তখন এই অবমূল্যায়ন আরো দ্রুত গতির হবে। সরকার হয়তো এখন ডলারের দাম বাড়িয়ে বা টাকার আরো অবমূল্যায়ন করে তৈরি পোশাক মানে গার্মেন্টস খাতের মতো কিছু সেক্টরকে বাঁচানোর চেষ্টা করবে। কিন্তু মনে রাখবেন, যদি ডলারের দাম বাড়ে এবং একই সাথে জ্বালানির দামও বাড়ে, তবে এই দ্বিমুখী প্রভাবে মুদ্রাস্ফীতি দাবানলের মতো ছড়িয়ে পড়বে। এবার আসি আন্তর্জাতিক প্রেক্ষাপটে। আইএমএফ এখন চোখ রাঙাচ্ছে। তাদের অভিযোগ, কর আদায় বা রাজস্ব আয় আগের চেয়ে আশঙ্কাজনক হারে কমে গেছে। ফলে আওয়ামী লীগ আমলে নেওয়া ঋণের পরবর্তী কিস্তিগুলো ছাড় হবে কিনা তা নিয়ে গভীর সন্দেহ তৈরি হয়েছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে বাকি কিস্তিগুলো দেওয়া হবে না, এখন পর্যন্ত আইএমএফ এটি জানিয়েছে। বরঞ্চ নতুন প্রজেক্ট লোনের জন্য আইএমএফ বলেছে, এবং সেই লোন নিতে গেলেও বেশ কিছু শর্তের বেড়াজালে আমাদের আবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলে ঋণ অনুমোদনের সময় আইএমএফ শর্ত দিয়েছিল যে জিডিপির তুলনায় রাজস্ব আদায় প্রতি বছর 0.5% হারে বাড়াতে হবে। আওয়ামী লীগ সরকার সেই কঠিন শর্তগুলো পূরণ করতে পারলেও পরবর্তীতে ইউনূস সরকার তা পারেনি, এবং বর্তমান সরকারের পারবার কোনো সম্ভাবনা নেই। ফলে জ্বালানি সংকট মোকাবেলা বা বাজেট সহায়তার জন্য নতুন করে বর্ধিত ঋণ পাওয়ার স্বপ্ন এখন ফিকে হয়ে আসছে। মুদ্রাস্ফীতি যখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, রাজস্ব আদায় যখন মুখ থুবড়ে পড়ে এবং বৈদেশিক সাহায্যের পথ যখন রুদ্ধ হয়ে আসে, তখন প্রশ্ন জাগে, বাংলাদেশ কি তবে কোনো ভয়াবহ দুর্ভিক্ষের মুখোমুখি হতে যাচ্ছে? একটি দেশ তখনই খাদে পড়ে যখন তার উৎপাদন ব্যয় বাড়ে কিন্তু মানুষের আয় বাড়ে না। তেলের এই নতুন দাম সাধারণ মানুষকে সেই খাদের কিনারে ঠেলে দিয়েছে। 1.5 মাস ধরে তথাকথিত বিএনপির পান্ডা মজুদদারদের সুবিধা দেওয়ার পর এই সিদ্ধান্ত কি কেবলই অর্থনৈতিক সমন্বয়, নাকি এর পেছনে অন্য কোনো গভীর ষড়যন্ত্র আছে? আপনার কি মনে হয়, এই তেলের দাম বৃদ্ধি কি আমাদের অর্থনীতির কফিনে শেষ পেরেক? কমেন্টে আপনার মতামত জানান। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিও।